ভিডিও কনফারেন্সে আন্তদেশীয় গ্রিড সংযোগ উদ্বোধন। শেখ হাসিনা বললেন, পূরণ হলো প্রতিশ্রুতি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে একসঙ্গে কাজ করতে চায় নরেন্দ্র মোদী। প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহার সন্ধান মিলল। বিমানবন্দর এলাকা থেকে তাকে পেয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনী সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 8-এ। প্রাপ্ত ফলাফলে বেশিরভাগ ইউনিয়নে এগিয়ে আওয়ামী লীগ। 4 বছরে দুবার রেলের ভাড়া বাড়লেও বাড়েনি সেবা। যাত্রীদের তীব্র ক্ষোভ। ভিতরে ঢুকার কোনো অবস্থাই নাই, এই জন্য প্রতিদিন জীবনে ঢুকে নিয়ে যাতায়াত করতে হয়। তো সেবার মানটা তো আর বাড়ানো হয় নাই। টয়লেটে যাওয়া যায় না, দুর্গন্ধ, তারপরে ময়লা। এবং ওয়ার্ল্ড টি-20তে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিতে ওঠার স্বপ্ন শেষ হলেও জয় চায় টাইগাররা। প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের চোখ ভারতের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুৎ আনার মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ হলো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তদেশীয় গ্রিড সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আন্তদেশীয় বিদ্যুৎ গ্রিড উদ্বোধনের ফলে ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে 100 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। অন্যদিকে ভারত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত তার প্রমাণ বাংলাদেশ ভারতের বর্তমান সম্পর্ক। জল, স্থল, বিদ্যুৎ সবখানেই ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। এবার মহাকাশেও ভারত বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে আগ্রহী। সবশেষে আজকের টি-20 ম্যাচের জন্য দুদলের জন্য শুভকামনা জানান নরেন্দ্র মোদী। Assalamu alaikum, adab and good morning. And Agartala in India. মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদের দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছে তা অটুট রয়েছে এবং বর্তমানে আরো বেশি সুদূর প্রসারী কার্যক্রম করে যাচ্ছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যুৎ এবং ব্যান্ডউইথ বিনিময়ের মাধ্যমে আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আরেকটি মাইল ফলক সৃষ্টি করলাম। বিদ্যুৎ আমদানি আমাদের জ্বালানি চাহিদা পূরণ করবে। বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ পাওয়ার ফলে ত্রিপুরা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ বৃদ্ধি পাবে এবং সেখানকার জনগণের আর্থসামাজিক উন্নয়নেও যথেষ্ট অবদান রাখবে এবং আমাদের বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে। ত্রিপুরা থেকে বিদ্যুৎ পাওয়ার মধ্যে দিয়ে আমাদের আরেকটি রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ করা হলো। जब दुख, दर्द और पीड़ा से भरा बांग्लादेश था, आज बांग्लादेश नई ऊंचाइयों की ओर जा रहा है। तब भी हम कंधे से कंधा मिला करके অতীতের যে কোনো দুঃসময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল, সামনেও ঠিক একইভাবে আমরা বাংলাদেশের পাশে থেকে কাজ করতে চাই। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের এই সম্পর্ক পৃথিবীর জন্য এক দৃষ্টান্ত। জল, স্থল এবং নদী প্রতিটি ক্ষেত্রে যেভাবে আন্তঃযোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে, ঠিক একইভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণেও ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। जल में हम आपके साथ जुड़े हैं, जैसे डिजिटल दुनिया में हम आपके साथ जुड़े हैं, स्पेस में भी। অবশেষে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সন্ধান মিলল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরির পর তিনি আইসিটির বিভাগের নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন গণমাধ্যমে মতামত দেন। এছাড়াও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করতেন বলেও দাবি ছিল তার। 16 মার্চ রাতে নিখোঁজ হন তিনি। প্রথম ধাপে দেশের 36টি জেলার 712টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল দেয়া শুরু করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। এরই মধ্যে দেশের 694টি ইউনিয়নে প্রাপ্ত ফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ 553টিতে, বিএনপি 42টিতে, জাতীয় পার্টি 5টি, জাসদ 3টি ও স্বতন্ত্র 84টিতে
বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দেশে এবারই প্রথম স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের এই নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হলো। প্রথম ধাপে দেশের ৩৬টি জেলার ১০১টি উপজেলার ৭১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। এসব এলাকায় মোট ভোটার ১,৪০,৪০,৭৪১ জন। নির্বাচনের নিরাপত্তায় ১,৮০,০০০-এরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। সারা দেশে ৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ৫ জনের গ্রামের বাড়ি ধানিসাফা ইউনিয়নে এখন শোকের ছায়া। এলাকার ৫ জনের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। কোনো সান্ত্বনাতেই থামছে না তাদের কান্না। গতকাল মঠবাড়িয়ার ধানিসাফা ইউনিয়নের সাফা মহাবিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী সংঘর্ষের জের ধরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহত হন কমপক্ষে ১৩ জন। পরে ৯ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও ২ জন মারা যান। এদিকে কক্সবাজারের টেকনাফে ভোট গণনার সময় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩-এ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। নির্বাচনের খবর জানতে এই মুহূর্তে নাগরপুর ইউনিয়নের যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, সজল, এখন আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি এটা বেকরা মধ্যপাড়া ভোট কেন্দ্র এবং এই ভোট কেন্দ্রে কিছুক্ষণ আগে আমাদের কাছে অভিযোগ এসেছিল যে ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তার পরপরই আমরা এই ভোট কেন্দ্রে এসে উপস্থিত হই এবং এখানে আসার পথে কিছু লোককে আমরা দেখতে পাই। তারা আমাদেরকে বলেন যে তারা আসলে ভোট দিতে গিয়েছিলেন এবং ভোট কেন্দ্রে তারা মারামারি দেখে সেখান থেকে চলে এসেছেন এবং আমরা আহত একজনকে পেয়েছিলাম যিনি অভিযোগ করছিলেন যে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছিল না এবং তারা ভোট দিতে না পেরে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে সেখান থেকে ভোট কেন্দ্র থেকে ফিরে যাচ্ছিলেন। তারপর আমরা এই ভোট কেন্দ্রে এসে যেমনটি দেখলাম যে আসলে ভোট কেন্দ্রে এখন ভোটার সংখ্যা একেবারে কম এবং এখানে এসে আমরা দেখেছি যে স্লিপটি নিয়ে ভোট দিতে আসে ভোটাররা, সেই স্লিপের নাম এবং সেই স্লিপের যে নাম্বার মূল কাগজে ভোটার লিস্টে সেই স্লিপের নাম এবং সেই স্লিপের নাম্বারের সাথে বৈসাদৃশ্য রয়েছে, এমনটা আমরা দেখেছি। এছাড়া এখানে এসে আমরা যেমনটা দেখেছি যে এখানে একটি বুথের মধ্যে আসলে 2 জন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সবার সংবাদে আরো থাকছে। রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজার 4 তলায় আগুন, ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। আওতায় রিজার্ভ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ ফিলিপাইন থেকে ফেরত আনা সম্ভব বলে মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে এর আগে অবশ্যই বাংলাদেশ এবং ফিলিপিন্সের অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সরকার চাইলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ফিলিপাইন থেকে টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবেন বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আফজাল হোসেনের রিপোর্ট। গত 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ থেকে $10,10,00,000 শ্রীলঙ্কা ও ফিলিপিন্সে সরিয়ে নেয় হ্যাকাররা। এর মধ্যে শ্রীলঙ্কায় পাচার হওয়া $2 কোটি উদ্ধার করা সম্ভব হলেও ফিলিপিন্সে থাকা বাকি অর্থ উদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন প্রেক্ষাপটে চুরি যাওয়া অর্থ কিভাবে ফেরত আনা যায় এ নিয়ে চলছে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ। অ্যাটর্নি জেনারেল বললেন, অর্থ ফেরত আনার 2টি আইনি প্রক্রিয়ার কথা, তবে এর আগে অবশ্যই অপরাধীদের শনাক্ত করতে হবে। সেই বিদেশি রাষ্ট্র যদি কিছু অর্থ বা সম্পূর্ণ অর্থ কোন রকম ট্রেস করতে পারে, তারা যদি জব্দ করতে পারে, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা নানা রকম যোগাযোগ করে এটা যে আমাদের অর্থ এটা প্রমাণ করে টাকাটা আমরা ফেরত নিতে পারি। যদি আমাদের দেশের কোনো নাগরিক এই অর্থ পাচারের সাথে জড়িত থেকে থাকে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এই কথা জানিয়ে
যেখানে টাকাটা এখন আছে কোনো ব্যাংকে বা কোনো প্রতিষ্ঠান যদি থেকে থাকে তাদের একটা রিকোয়েস্ট পাঠানো। আসার কথা হলো এরই মধ্যে 8 কোটি 10 লাখ ডলার চুরির দায়ে ফিলিপিন্সের ব্যবসায়ী কিম অং এবং চীনা নাগরিক ওয়েকাংজুর বিরুদ্ধে মামলা করেছে ফিলিপিন্স কর্তৃপক্ষ। দেশেও তদন্তের অগ্রগতি রয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান সরকার চাইলে এখনই আইনি এ প্রক্রিয়া শুরু করতে চান তিনি। আন্তর্জাতিক আইনের এটা তারা প্রত্যেকটি রাষ্ট্রই কিন্তু এই সমস্ত অনুরোধে সাড়া দেয়, আমরাও সাড়া দিয়েছি। ফর্মাল রিকোয়েস্টটা তো যাবে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে, এখানে অন্যান্য এজেন্সি ইনভলভ থাকবে। পারস্পরিক আইনি সহায়তার আওতায় এর আগে বাংলাদেশে পাচার হওয়া টাকা যুক্তরাষ্ট্রকে ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছি প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হোসেন জোহাকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে রাজধানীর কলাবাগানে প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হোসেন জোহার বাসায় ব্রিফ করছেন তার পরিবার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসার পরে আমি জানতে চাইছি, আসার পরে তিনি কোথায় আছেন সেটি আপনি এখনো নির্দিষ্ট করে বলেননি? না বলিনি, কারণ আমরা তাকে তার মানসিক অবস্থা দেখে আমরা তাকে প্রশ্ন করিনি, কারণ সেই মুহূর্তে হয়তো প্রশ্ন করলে সে আবেগ উদ্বেলিত হয়ে যেত, হয়তো সে অসুস্থ হয়ে যেত, এসব চিন্তা করে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে পুরো পরিবার তাকে ঘিরে যে বিহ্বল অবস্থায় তাকে আদর করছে, তাকে রিসিভ করছে, এর মধ্যে আর এই সুযোগ ছিল না। এবং সেটা গভীর রাত ছিল এবং সে একটু অসুস্থ বোধ করছিল। পরবর্তীকালে তার বরং তাকে বিশ্রামের জন্য আমরা আপনি হয়তো বুঝেছেন, আমি মনে হয় বোঝাতে পারি। আমি আপনাকে আসার পর তাকে কোথায় রাখা হচ্ছে বা রাখা হয়েছে সেটি আপনি বলছেন এবং বলছেন যে ক্যামেরার সামনে বা তাকে আনতে চাচ্ছেন না, সেটি নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা, অথবা নির্দিষ্ট কোনো নির্দেশনা আছে কি আপনাদের প্রতি যে তাকে আনা যাবে? তার একটি নির্দিষ্ট কারণ আছে, সেজন্য বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠে, এটি কারণ। সেজন্য বিশ্রাম পেয়ে সুস্থ হয়ে ওঠে, এটি কারণ। সে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে যেন আপনাদের সাথে কথা বলতে পারে, সেজন্য কোনো এইরকম মানসিক বিপর্যস্ত অবস্থার জন্য কথা না বলে। তাকে তার শারীরিক সুস্থতা আমাদের কাছে আগে কাম্য। তো তার জীবনের জন্য যখন আমরা উদ্বিগ্ন, এখন আমি চাই যে সুস্থ হয়ে উঠুক। আমরা আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। সে যখন নিখোঁজ হয় তখন বিশেষ করে গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনারা এবং অনলাইন পত্রিকা, আপনার সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক, সমস্ত ক্ষেত্রে সবাই যে পরিমাণ তার প্রতি যে সহানুভূতি দেখিয়েছে, তার খুঁজে পাওয়ার জন্য যে রকম প্রয়াস চালিয়েছে, আমাদের পুরো পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে যে আপনারা বড় একটা কাজ করেছেন, আপনাদের একটা নোবেল প্রফেশনের এত বড় একটা দায়িত্ব পালন করেছেন, যার জন্য আজকে সে ফিরে আসতে পেরেছে। এই প্রথম ধন্যবাদটি আমি আপনাদের দিচ্ছি। যদিও সর্বাগ্রে ধন্যবাদ হচ্ছে আল্লাহর কাছে, আমাদের সমস্ত শুকর গুজার করছি। আমরা সে সংখ্যায় প্রকাশ করতে পারবো না, যে আমরা বলি যেভাবে এক্সপ্রেস করি যে কোটি কোটি বার আমরা শুকর গুজার করছি যে আল্লাহর কাছে আল্লাহ আমাদের সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। এটা সাংবাদিকদের কাছে ব্রিফ করছিলেন প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হোসেন জোহার বাবা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশের রেলপথ যাত্রীদের জন্য যেন দুঃসহ বর্তমানের এক প্রতিচ্ছবি। উন্নত বিশ্বে সেবার দিক দিয়ে যখন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে রেল ব্যবস্থা, বাংলাদেশে তখনও 73% যাত্রী নামমাত্র সেবাও পাচ্ছেন না। সিট সংকট, ভাঙাচোরা জানালা, ফ্যান লাইট না থাকা, টয়লেট সমস্যা সহ নানা অভিযোগ রেল যাত্রীদের। বিশ্লেষকদের মতে রেল কর্মকর্তাদের একাংশের লুটপাটের কারণে আজও নিশ্চিত হয়নি যাত্রী সেবার মান। রেল নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন বাবুল হোসেন। স্টেশনে থামতে যাত্রীদের ট্রেনে ওঠার এই নিরন্তর প্রচেষ্টা, কোনো মতে ঠেলে ঠুলে ট্রেনে এক পা রাখতে পারলেই যেন বিজয়। এরপর নির্দিষ্ট গন্তব্যস্থলে ট্রেনের বাইরে ঝুলে যেতেও প্রস্তুত এই যাত্রীরা। দেশের প্রায় সব রুটে রেলের চিত্র এখন এমনই। গত 4 বছরে 2 বার ভাড়া বাড়লেও বাড়েনি যাত্রী সেবার মান। শুনতে অবাক মনে হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে সর্বোচ্চ বগির সংখ্যা মাত্র 4টি। ফলে কাঙ্ক্ষিত সেবার মান না পেয়ে নিরুপায় হয়ে এসব যাত্রীরা রেলে চলাচল করছেন জীবনের ঝুঁকি নিয়েই। ভিতরে ঢুকার কোনো অবস্থাই নাই, এর জন্য প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এত ভিড়ের মধ্যে কি যাতায়াত করা যায়? আর ট্রেনের মাত্র 2টা বগি দিয়েছে, এর আগে যদি 4-5টা যদি দিত তাহলে কি এত কষ্ট হইতো? ট্রেনে কোনো টাইমের শিডিউল নাই। 35 টাকার সেবাটাই তো 45 টাকা। এখানে তো সেবার মানটা তো আর বাড়ানো হয় নাই।
সিট ছেঁড়া ভাঙ্গা, টয়লেটে যাওয়া যায় না, দুর্গন্ধ, তারপরে ময়লা, হ্যাঁ পানি নাই। ফ্যান এবং লাইটের যে কানেকশনগুলো ওগুলোর অবস্থা খুবই খারাপ, প্রতিটা তারের জোড়াগুলো খোলা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে স্বাধীনতার পর দেশের সব সেক্টরে উন্নতি হলেও রেলের ক্ষেত্রে হয়েছে তার উল্টা। রেলের গতি কমেছে, বগি কমেছে, কিন্তু যাত্রী কমেনি, যাত্রী বরং বেড়েছে। যাত্রী সেবার মান উন্নয়নের ব্যাপারে কোনো গবেষণার চাল নেই। স্বাধীনতার পর থেকেই রেলপথের উপরে ইনভেস্টমেন্ট সবচেয়ে কম। এগুলো যদি পর্যায়ক্রমে স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে নেওয়া হতো তাহলে আমরা কিছু সুফল এখন পেতাম। দুর্ভোগের কথা স্বীকার করে তার সমাধানে এ মাসের শেষের দিকে ভারত ও ইন্দোনেশিয়া থেকে প্রায় 300 নতুন বগি আসছে বলে জানালেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। যেহেতু অতীতে রেলকে অবজ্ঞা করা হয়েছে, সেই জন্য সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়ে নাই। ক্যারেজগুলো অত্যন্ত পুরাতন, রিপ্লেস করা দরকার, কিন্তু আমাদের হাতে ক্যারেজ নাই। ইন্দোনেশিয়া থেকে 150টা যাত্রীবাহী ক্যারেজ পেতে যাচ্ছি। ভারত থেকে আমরা 120টা যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ করতে শুরু করেছি। বিশেষজ্ঞদের মতে ভাড়া না বাড়িয়ে বরং দুর্নীতি, লুটপাট ও অযোগ্য লোক নিয়োগ বন্ধ করা গেলেই যাত্রী সেবা নিশ্চিত হবে দেশের সবচেয়ে সাশ্রয়ী ও ঝুঁকিমুক্ত যোগাযোগ ব্যবস্থা রেলওয়েতে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে রেল স্টেশনগুলোতে যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন শ্রেণীর বিশ্রামাগার থাকলেও অধিকাংশ সময় তা বন্ধ থাকছে। এমনকি স্টেশনগুলোতে বাথরুম ব্যবহারে টাকা গুনতে হয় বলে অভিযোগ যাত্রীদের। স্টেশন মাস্টাররা বলছেন, বিশ্রামাগার খুলে রাখার ইচ্ছে থাকলেও লোকবল সংকটে তা সম্ভব হচ্ছে না। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। গন্তব্যে যেতে ট্রেনের জন্য অপেক্ষা, আবার কখনো স্টেশন ছেড়ে সঠিক সময়ে ট্রেন না যাওয়া, এমন নানা কারণে অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। কিন্তু এই সময় তাদের বিশ্রামাগারে অপেক্ষা করার কথা থাকলেও অধিকাংশ সময় তা বন্ধ থাকায় স্টেশনের সিঁড়ি বা মেঝেতে বসে থাকতে হয় যাত্রীদের। আবার হঠাৎ খোলা পাওয়া গেলেও এমন বেহাল অবস্থায় বিশ্রামাগার ব্যবহারে বিব্রত হন নারীরা। কম বেশি একই অবস্থা এ অঞ্চলের ছোট ছোট স্টেশনগুলোতেও। ওয়েটিং রুমে অনেক দুর্গন্ধ এবং পরিষ্কার না, পাশে কোনো টিউবওয়েলও নেই, পানির খুব সমস্যা হয়। স্টেশনে যারা কর্তব্যরত আছে তাদেরকে যদি জিজ্ঞাসাও করা হয় যে মেয়েদের যে ওয়েটিং রুম সেটা খুলে দেওয়ার জন্য, বা স্টাফদের যে রুম আছে, আমরা কিন্তু এই সুবিধাটা কখনো পাই না। প্ল্যাটফর্মে থাকলে বিভিন্ন উপদ্রব হয়, যেমন ছিনতাই, চাঁদাবাজি, এটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করে বিশ্রামাগার বন্ধ রাখার পেছনে লোকবলের অভাব ও পরিচ্ছন্নতার অজুহাত দেখালেন স্টেশন মাস্টাররা। ওয়েটিং রুম বেয়ারাল নাই, স্টাফও দেয় না, এই জন্য বন্ধ রাখা হয়, সবসময় খুলে রাখা হয় না। আদাবাদে লোক হয়তো বিরক্ত করবে বিনা টিকিটের প্যাসেঞ্জার। জিনিস নষ্ট হবে, হাগল পাগল এসে পায়খানা করে নষ্ট করে দিবে। প্রয়োজনের সময় যখন যাত্রী যা বসবে টিকিটদারি, তখন নিজেই বাইর হয়, এমন পরিস্থিতি সৃষ্টি। লোকবল নিয়োগ সম্পন্ন হলে এই সমস্যা কেটে যাবে বলে জানালেন রেলের পশ্চিমাঞ্চলের শীর্ষ এই কর্মকর্তা। লোকবলের সমস্যা কিছুটা আছে আমাদের। লোকবলগুলো আমরা রিক্রুটমেন্ট করছি, রিক্রুটমেন্ট করলে এই সমস্যাটা অতি শীঘ্রই সলভ হয়ে যাবে। রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন 17 জোড়া ট্রেন চলাচল করে। গত বছর রেলের পশ্চিমাঞ্চলে ভ্রমণকারী যাত্রীর সংখ্যা ছিল 2,19,00,000। তবে ট্রেন চলাচল কত ঘন্টা বিলম্বিত হয়েছে তা জানাতে পারেনি রেলওয়ের পশ্চিমাঞ্চল অফিস। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদ আরো থাকছে। ব্রাসেলস বিমানবন্দরে হামলার একমাত্র সন্দেহভাজনকে ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা। বন্দরনগরী চট্টগ্রামে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র ও অবৈধভাবে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে হাজার হাজার সাইনবোর্ড। সিটি কর্পোরেশনের নিয়ম মেনে সাইনবোর্ড লাগানোর নির্দেশনা থাকলেও কোথাও মানা হচ্ছে না সেই নিয়ম। তবে দীর্ঘদিন পরে হলেও নগরীর বাহ্যিক রূপ দৃষ্টিনন্দনভাবে ফুটিয়ে তুলতে বিলবোর্ডের ওপর অপরিকল্পিতভাবে লাগানো সাইনবোর্ডগুলোকে নীতিমালার আওতায় আনতে যাচ্ছে সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। একসময় বিলবোর্ডের রাজত্বে হারিয়ে যেতে বসেছিল চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সিটি মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিলবোর্ড অপসারণ করে ফিরিয়ে আনা হয়েছে নগরীর সৌন্দর্য। অন্যদিকে অপরিকল্পিতভাবে পুরো নগর জুড়ে মার্কেট আর বিভিন্ন দোকানের উপর ঝুলছে হাজার হাজার অনুমোদনহীন সাইনবোর্ড। এগুলো কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে লাগানোর কারণে নষ্ট হচ্ছে নগরীর বাহ্যিক রূপ। শুধু প্রতিষ্ঠানই নয়, খোদ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে রয়েছে গাফিলতির অভিযোগ। তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এবং যার কারণে যত্রতত্র মানে আমি কি বলবো কুৎসিত সাইনবোর্ড নগরকে একেবারেই দৃষ্টিকটুভাবে
আগলি করে ফেলেছে। এখন থেকে সিটি কর্পোরেশনের নির্ধারিত সেল অনুমোদিত সাইনবোর্ড লাগাতে হবে। পাশাপাশি অবৈধভাবে লাগানো সাইনবোর্ডগুলো উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন মেয়র। আমাদের যে সেলটা থাকবে তারা নির্ধারণ করে দিবে, সেই অনুযায়ী সাইনবোর্ডগুলো স্থাপন করতে হবে। আর এর বাইরে অবৈধ যে সমস্ত সাইনবোর্ডগুলো থাকবে নিয়মিত অভিযানের মাধ্যমে সেই সমস্ত সাইনবোর্ডগুলো অপসারণ করা হবে। নগরীর বাহ্যিক রূপ ফুটিয়ে তুলতে সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন দোকান মালিকরা। দেখা যায় সাইনবোর্ড থাকার বিলবোর্ড আকার হয়ে যায়, এখান থেকে যদি একটু নিয়ম নীতির মধ্যে নিয়ে আসা যায় তাহলে আমরা উপকৃত হব। যার থেকে যে যত বড় পয়সা আছে সে একটা বড় সাইনবোর্ড লাগাবে। সিটি কর্পোরেশন থেকে যদি উদ্যোগ বা নিয়ন্ত্রণ হয় তখন এই ক্ষেত্রে সবাই সুযোগ পাবে। দোকান মালিক সমিতির তথ্য মতে নগরীতে ছোট বড় মিলিয়ে প্রায় 3 লাখের মতো সাইনবোর্ড রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর হাতিরপুল এলাকায় মোতালেব প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সকালে মোতালেব প্লাজার 4 তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এবারে শিল্পনীতিকে শিল্প বান্ধব উল্লেখ করে সময় মতো এর বাস্তবায়ন চান রপ্তানিমুখী শিল্প ব্যবসায়ীরা। আর যুগোপযোগী ব্যবসা করতে নতুন উদ্যোক্তাদের জন্য আরও বড় আকারে ঋণ সুবিধা রাখা উচিত ছিল বলে মনে করেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এদিকে উন্নয়নশীল অর্থনীতিতে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে শিল্পনীতির পাশাপাশি শিল্প আইন জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বিনিয়োগে প্রণোদনা, সরকারি বেসরকারি অংশীদারিত্বে শিল্প প্রতিষ্ঠা, বিদেশি বিনিয়োগ বান্ধব শিল্প ব্যবস্থাপনা সহ 43টি কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করে গত সোমবার অনুমোদন দেওয়া হয় জাতীয় শিল্পনীতি 2016, যেখানে 2021 সাল নাগাদ জিডিপিতে শিল্প খাতের বর্তমান অবদান 40% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই প্রেক্ষিতে নতুন এই শিল্পনীতিতে জামানতবিহীন ও সিঙ্গেল ডিজিট সুদ হারে ঋণ সুবিধা সহ ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পের উন্নয়নে 13টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে উদ্যোক্তারা বলছেন ঋণ সুবিধা পেতে বাড়াতে হবে সরকারি নজরদারি। 25 লাখ টাকা দিয়ে তো আমরা একটা এলসিও খুলতে পারি না, তো সেখানে 25 লাখ টাকা দিয়ে একটা বিজনেস কিভাবে একটা স্টেপ আগে যাবে, এই অ্যামাউন্টটাকে যদি জামানতবিহীন যে ঋণটা ব্যাংক করেছে এই জায়গাটাতে যদি নীতিটাকে চেঞ্জ করে তাহলে আসলেই যারা উদ্যোক্তা আছে তাদের জন্য একটা ফিল্ড তৈরি হবে। আদার দেন দ্যাট ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু গো অ্যাহেড। এছাড়া উচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে তৈরি পোশাক, আইসিটি, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ 24টি শিল্পকে। তবে এর সুফল পেতে সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান ব্যবসায়ীদের। শিল্পনীতি যেটা করেছে সরকার সেটা অবশ্যই শিল্পবান্ধব। যা যা নীতিতে এখন আছে সেটার ইমপ্লিমেন্টেশনটা যদি ঠিকমতো হয় তাহলে আমরা সামনের দিকে কিন্তু দিন দিন এগিয়ে যেতে পারবো। কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় গিয়ে দেখা যায় অনেক সময় যেগুলো নীতিতে থাকে সেগুলো আমরা সবসময় ওই সহযোগিতাটা পাই না। অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক, ক্লাস্টার ভিত্তিক শিল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবারের শিল্পনীতিতে। তবে অর্থনীতিবিদরা বলছেন ঘোষিত সুযোগ সুবিধা নিশ্চিত করতে দরকার শিল্প আইন। উচিত হবে সরকারের এই নীতির ডকুমেন্টটিকে আইনি ডকুমেন্টে উন্নীত করার চেষ্টা করা, যাতে যে সমস্ত কমিটমেন্টগুলো এই ডকুমেন্টে দেয়া আছে সেগুলো যাতে উদ্যোক্তারা পাবার ক্ষেত্রে নিশ্চিত হন। সেটি অভ্যন্তরীণ এবং বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করবার ব্যাপারে অনেক বেশি আশ্বস্ত করবে। নতুন এই শিল্পনীতিতে স্থানীয় শিল্পের সুরক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল গঠন করার বিষয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নাশকতার 3 মামলায় খুলনা সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মনিরুজ্জামান মনি আদালতে আত্মসমর্পণ করেছেন। বেলা 11:30টার দিকে খুলনা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা সহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন। 2013 সালের 19 নভেম্বর নগরীর পিটিআই মোড়ে ইজি বাইকে অগ্নিসংযোগ ও 2014 সালের 5 জানুয়ারি নগরীর পাওয়ার হাউস মোড়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। এসব মামলায় 2015 সালের 2রা নভেম্বর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে তাকে বরখাস্ত করা হয়। দেশের বাইরের খবর। বেলজিয়ামে সন্ত্রাসের সঙ্গে জড়িত সন্দেহে 16 জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এদিকে মঙ্গলবারের হামলায় জড়িত এক সন্দেহভাজনকে ছবি প্রকাশ করা হয়েছে। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরাক সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এই ঘটনায় নিহত হয়েছেন 34 জন, আহত হয়েছেন 200-রও বেশি নাগরিক।
এই দুর্যোগময় মুহূর্তে দেশটির রাজা ফিলিপ্পে পুরো জাতিকে এক থাকার আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে বেলজিয়ামে হামলার নিন্দা জানিয়ে দেশটির নাগরিকদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন বিশ্ব নেতারা। শ্রদ্ধা আর ভালোবাসায় ব্যথাতুর হৃদয় নিয়ে মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করল ব্রাসেলসবাসী। ফুল আর মোম জ্বালিয়ে তারা হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে। কেউ কেউ বলছেন এ ধরনের ভয়াবহ হামলা হতে পারে বলে তারা আগে আশঙ্কা করছিলেন। প্যারিসে হামলার পরপরই আমরা ধারণা করছিলাম আমাদের এখানেও হামলা হতে পারে। এত ভয়ঙ্কর হামলা হবে ভাবিনি, কিন্তু এই সুন্দর শহরটা কেউ এভাবে ধ্বংস করে দেবে তা কোনো মতেই চাই না। বিশ্বাস করুন, এটা স্বর্গের মতো সুন্দর শহর। এদিকে হামলার কয়েক ঘন্টা পরেই দায় স্বীকার করে নিজেদের সংবাদ সংস্থা আমাক নিউজে বিবৃতি দেয় জঙ্গি গোষ্ঠী আইএস। পুরো বেলজিয়াম জুড়ে ব্যাপক আকারে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে 16 জনকে আটক করা হয়েছে। ব্রাসেলসের শায়ারবিক এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আইএসের পতাকা ও একটি অবিস্ফোরিত বোমা। এছাড়া হামলায় জড়িত এক সন্দেহভাজনের ছবিও প্রকাশ করা হয়েছে। ব্রাসেলস হামলার পরপরই পুরো ইউরোপ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি বড় শহরে চালানো হচ্ছে ব্যাপক তল্লাশি। হামলায় হতাহতদের জন্য বেলজিয়ামে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বেলজিয়ামের রাজা ফিলিপ্পে জানিয়েছেন, সন্ত্রাসী হুমকির কাছে তার দেশ কখনোই হেরে যাবে না। আমাদের পুরো দেশ আজ শোক পালন করছে। 22 মার্চ এমন একটা দিন যা কোনোদিন আমরা ভুলব না। রাজ পরিবারের পক্ষ থেকে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আসুন সবাই এক হয়ে নিজেদের উপর বিশ্বাস রাখি, কারণ বিশ্বাসই এখন আমাদের সবচেয়ে বড় শক্তি। ব্রাসেলস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারাও। প্যারিসের বেলজিয়ান দূতাবাসে গিয়ে এক নিন্দা পুস্তকে স্বাক্ষর করে বেলজিয়ামকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেন, ইউরোপ এখন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইতালীয় প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ হামলার নিন্দা জানিয়ে বেলজিয়ামের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব যাত্রী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে যাত্রী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়। বিমানবন্দর কর্মকর্তাদের বরাতে দেশটির গণমাধ্যম জানায়, বিমানবন্দরের ভেতরে একটি বক্স পড়ে থাকতে দেখা গেলে তাতে বোমা আছে সন্দেহ করে যাত্রীদের সরিয়ে নেয় তারা। বক্সটি ভিয়েতনামের একজন যাত্রীর বলে জানা গেছে। এ ঘটনার কয়েক ঘন্টা আগেই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেন্তেম বিমানবন্দরে আইএসের আত্মঘাতী বোমা হামলায় 34 জন নিহত ও 200-রও বেশি মানুষ আহত হন। খেলার খবর। পেসার তাসকিন আহমেদের বোলিংয়ের ওপর আনা নিষেধাজ্ঞা বহাল রেখেছে আইসিসি। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার বিসিবির পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সকালে আইসিসির ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ শুরুতে আরাফাত সানি ও পরে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ বলে সিদ্ধান্ত দেয় আইসিসি। কিন্তু দলের প্রতিশ্রুতিশীল এই পেসারের ওপর আইসিসির এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমী সমর্থকরা। দেশে বিদেশের গণমাধ্যম, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ওয়ার্ল্ড টি20তেই পেসার তাসকিন আহমেদকে পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল সোমবার তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইসিসির কাছে রিভিউ করে বিসিবি। মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরুর রিস কার্লটন হোটেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিভিউর শুনানি হয়। শুনানি শেষে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে আইসিসি। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তটি নিশ্চিত করেছে তারা। ফলে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল তাসকিনের ওয়ার্ল্ড টি20তে খেলা। আজ বেঙ্গালুরুতে রাত 8টায় সুপার 10-এর তৃতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে মাঠের বাইরে ক্রিকেট সমর্থকদের মাঝে আলাদা উত্তেজনা কাজ করলেও বাড়তি কোনো উন্মাদনা নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঝে, এমনটা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে টাইগারদের বিপক্ষে সতর্ক থাকলেও ভারতের চোখ জয়ে বলেই জানিয়েছেন পেসার আশিস নেহরা। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ।
এবারের আসরটা দুর্দান্তভাবে শুরু করলেও সেমিফাইনালের স্বপ্ন টাইগারদের সুতোই ঝুলে আছে। এমন বাস্তবতায় ফেভারিট ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, যে ম্যাচের আগে মাঠ ও মাঠের বাইরে কিছুটা ছন্দহীন মাশরাফির দল। মরার ওপর খরার ঘা তামিমের অসুস্থতা, তার জন্য ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। আর শুভগতর জায়গায় দেখা যেতে পারে নাসির হোসেনকে। লক্ষ্য 2007 সালের পর এই আসরে টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জেতার। ব্যাটিংটা ওটা যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি, আমার কাছে মনে হয় আমরা অনেক বেটার সাইড হব। উইকেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে প্রিপারেশনটা দরকার, আমাদের 2 দিন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচের আগে 2 দিন প্র্যাকটিসের সুযোগ ছিল, যেটা আমরা কাজে লাগাতে পারছি বলে আমার কাছে মনে হয়। আর যেহেতু উইকেটগুলো খুব একটা ডিফারেন্স হয় না, সো আমাদের জন্য আসলে খুব একটা আমার বলবো না যে প্রবলেমের বিষয়। অন্যদিকে আসরের শুরু থেকে হট ফেভারিটের তকমা পাওয়া ভারত নিজেদের মাটিতে আছে বেশ চাপে, কারণ নিউজিল্যান্ডের কাছে হারের কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে তাদের। সেই সাথে নেট রান রেটও ভাবাচ্ছে ধোনির দলকে। এমন অবস্থায় আহত বাগেদের মোকাবেলায় একাদশে পরিবর্তনের আভাস মিলেছে, কারণ স্বাগতিকরা বাংলাদেশের ব্যাপারে খুবই সাবধানী। তাসকিন দলে না থাকলেও বাংলাদেশের বোলিং অ্যাটাক দুর্বল নয়। ওদের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালেও খেলেছি। দারুণ একটা দল বাংলাদেশ, তাই ওদের হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে। গেল অস্ট্রেলিয়া বিশ্বকাপে বিতর্কিত বাংলাদেশ ভারতের ম্যাচের পর থেকেই দুই দেশের সমর্থকদের মাঝে একটু বাড়তি উন্মাদনা। সামাজিক যোগাযোগ কিংবা গণমাধ্যমে নানা খবরও হয়ে থাকে চড়া। তাই এই দুই দলের ম্যাচের উত্তেজনার রেণু ছড়িয়ে পড়েছে ভিন্ন আমেজে। কিন্তু সাকিব বলছেন কোনো যুদ্ধ নয়, এটি শুধু ক্রিকেট খেলা মাত্র। আবেগ খুব একটা এফেক্ট ফেলে মাঠে, এটা আমার বিশ্বাস হয়। আমাদের খেলার ধরনটা একটু চেঞ্জ হচ্ছে অবশ্যই। আগে থেকে অনেক পজিটিভ আমরা চিন্তা করি এবং অ্যাগ্রেসিভ খেলতেও পছন্দ করি। টি-20 ফরম্যাটে বাংলাদেশের কাছে কখনোই হারেনি ভারত। মেলবোর্ন থেকে ঢাকা, ঢাকা থেকে বেঙ্গালুরু, গেল 1 বছরে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই মাঠের বাইরে সমর্থকদের মাঝে যুদ্ধ ভাব। তবে মাঠের ক্রিকেটার সাকিব আল হাসান তা মানতে নারাজ, শুধু বললেন বাংলাদেশ ভারত ম্যাচকে উপভোগ করতে। বেঙ্গালুরুর চেন্নাই স্বামী স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ভারত। খুব কম সময়ের ব্যবধানে আরও একবার মুখোমুখি ভারত ও বাংলাদেশ। মঞ্চটা এবার ওয়ার্ল্ড টি-20। দুদেশের ক্রিকেটারদের মধ্যে তো বটেই, টাইগার সমর্থকদের মধ্যেও এই লড়াইয়ের ঝাঁজটা একটু আলাদা। আগের 2 ম্যাচে হারলেও এই ম্যাচ দিয়ে যাতে ঘুরে দাঁড়াতে পারে টাইগার বাহিনী, সেটাই প্রত্যাশা দেশের ক্রিকেট প্রেমীদের। রায়হান মাসুদের রিপোর্ট। মাত্র 1 মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো লড়বে ধোনি মাশরাফির দল। মঞ্চটা এবারে টি-20-র বিশ্ব আসর। 2015 ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল ভারত বাংলাদেশ লড়াইকে নিয়ে গেছে অন্য পর্যায়ে। তার উপর বিশ্বকাপের পরপরই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তাই সমর্থকদের মধ্যে এই সমরের গুরুত্বটা অন্যরকম। আমাদের সেমিফাইনাল না, মেন কথা হচ্ছে আমরা ইন্ডিয়াকে হারাবো, এটাই আমাদের টার্গেট ভাইয়া। আর ইন্ডিয়াকে হারে আমরা যখন ইন্ডিয়াকে আমরা হারাবো, দেন আমরা ভাববো যে আমরা এটাই আমাদের ওয়ার্ল্ড কাপ। যে ম্যাচ আমাদের ভারতের সাথে আছে সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক যেটা হোক ভালো, বাট আমরা রাজনীতির সম্পর্কে দেখবো না, আমাদের ম্যাচ এটা হচ্ছে ক্রিকেট। সো আমরা এটাই মনে করব যে এটা আমাদেরকে জিততেই হবে আর আমরা জিতার জন্য খেলবো। প্রথম 2 ম্যাচে হেরে এখন শুধু কাগজে কলমেই টিকে আছে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন। তবুও ভক্তদের মনে এখনো দানা বাঁধছে আশার গল্প। বিট করতে পারে না, কিন্তু ট্রাই করছে, দে ট্রাইড देयर বেস্ট। কিছু ভুলের কারণে জিততে পারে নাই, বাট কালকেরটা যদি সব ভুল শুধরাতে পারে তাহলে পসিবিলিটি আছে। দোয়া করি বাংলাদেশ সামনে ভালো খেলবে আইসিসিতে, আশা করি তারা সেমিফাইনালে যাবে, চান্স আছে তাদের। দুই দেশের ক্রিকেটীয় বৈরিতা যখন তুঙ্গে, তখনই নিষিদ্ধ হলো বাংলাদেশের বোলিং অ্যাটাকে 2 প্রধান অস্ত্র তাসকিন আর সানি। ক্রিকেট প্রেমীদের ইঙ্গিত জবাবটা মাঠেই দেবে বাংলাদেশ। তারপরেও যারা আছে তাদের আমরা হোপফুল তাদেরকে নিয়ে যে তারাও ভালো করবে কালকের খেলা। টি-20-তে ভালো খেলতেছে, এই কারণে আমার মনে হয় বাংলাদেশ যদি ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে গেমটার উপর পুরো কনসেন্ট্রেশন দিয়ে যদি খেলে, ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। ভালো কিন্তু খেলতেছে, আমাদের খেলা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। তো চাচ্ছি সামনে যেন আরো ইমপ্রুভ হয় এবং আমাদের বাংলাদেশ যেন একটা ট্রফি হাতে নিতে পারে। মাঠের লড়াইয়ে হার জিত যাই হোক না কেন, সমর্থকদের প্রতিক্রিয়া যাতে সংযত থাকে এমনটাই প্রত্যাশা সবার। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। লড়াই করেও অজিদের বিপক্ষে 3 উইকেটের হার, তারপরও একই পারফরমেন্স ধরে রেখে আজ ভারতের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। বিশ্লেষকদের মতে একদম মৌলিক ভুলগুলো শুধরে নিলেই ভালো করতে পারবে টাইগাররা। তবে তাসকিন সানির অনুপস্থিতির আক্ষেপ নয়, দলে যারা আছেন তাদের নিয়েই লড়তে হবে বাকি ম্যাচগুলোতে। আর ব্যক্তিবিশেষ নয়, দল হিসেবে জ্বলে উঠলেই টাইগাররা ভালো করবে বলেও মন্তব্য ক্রিকেট বোদ্ধাদের।
অধিনায়কত্ব পাবার পর থেকেই যেন লাল সবুজের ক্রিকেট দলের হেমিলিয়নের বাসিওয়ালা মাশরাফি বিন মুর্তজা। বিপদ কিংবা দুর্যোগের মুহূর্তে পুরো দলকে এক সুতোয় গাঁথতে যেন জুড়ি নেই মেশের। তবে তাসকিন সানির নিষেধাজ্ঞার পর সুতোয় কোথায় যেন লেগেছে সূক্ষ্ম টান। অজিদের বিপক্ষে বেঙ্গালুরুর মাঠে দেখা গেল তার প্রমাণ। বিশ্লেষকরা জানালেন, জয়ের জন্য মাঠে নামা 11 জনকেই খেলতে হবে ইউনিট হিসেবে। অ্যাটিটিউড তো মাঠের মধ্যে খুব একটা ভালো লাগে না। ফিল্ডিং প্লেসমেন্ট আমার কাছে মনে হয় যে খুব একটা সুবিধাজনক ছিল না, যেটা কাভারে হয়তো ক্যাচ ছিল আলামিনের দোষ আমি দিব না, বিকজ আলামিন তো ওরকম কুইক ফিল্ডার না। আমরা কিন্তু খুব পরিবার ভিত্তিক ভাবে চলি এবং এই দলটা একটা পরিবারের মতো হয়ে গিয়েছিল। এই পরিবার থেকে হঠাৎ করে দুজন সদস্য যখন পরিবার থেকে সরে যায়, পরিবারের একটা এফেক্ট আসবেই, এটা বলাই বাহুল্য। তার জন্য কিছুটা ছন্দের ঘাটতি আমরা হয়তো দেখেছি। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে খাবি খাওয়ানোর পর অজিদের বিপক্ষেও নিজের জাত চিনিয়েছেন মুস্তাফিজুর রহমান। পুরোপুরি ফিট না হয়েও তার এই প্রদর্শনী ছিল বিশেষ কিছু। অন্যদিকে 22 গজে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন সৌম্য। তবুও ইনিংসের শুরুতেই গাঁথুনির দায়িত্বটা নিতে হবে তাকেই। ফর্মে থাকা তামিম যে হঠাৎ অনিশ্চিত। বিভিন্ন উইকেটে বিভিন্ন কন্ডিশনে কিন্তু সৌম্য সরকার সে দেখা দিয়েছে সে একটা জাত উঁচু মানের একটা খেলোয়াড়, একটা উঁচু মানের ব্যাটসম্যান, ওপেনার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই মুহূর্তে একটু খারাপ যাচ্ছে। মুস্তাফিজ খুব কম খেললেও হি ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি স্মার্ট, অনেক কিছুই করতে পারে। এই জন্য ওর যে লেভেল অফ কনফিডেন্স ওটা অনেক উঁচুতে থাকে সবসময়। সব মিলিয়ে 2 ম্যাচ হারের পর এই কঠিন গ্রুপের সমীকরণ আরো কঠিনতর হয়েছে বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে শুধরে নিতে হবে ছোটখাটো ভুলগুলো। মোমেন্টাম দরকার। আমরা হয়তো ম্যাচ দুটো হেরেছি, তার মানে মাথা নিচা করলে হবে না। আরো দুটো যে খেলা আছে সে দুটো ইম্পর্টেন্ট, যে না আবার কামব্যাক করা, কিভাবে কামব্যাক করবো। আমরা যেন 20 ওভার সলিড বোলিং করতে পারি, এই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমার ধারণা সাকিব একটু রিদেমে এসছে, সাব্বির ইজ দেয়ার, মাহমুদুল ইজ ডুইং ওয়েল, অ্যান্ড মুশফিককেও গত ম্যাচে আমরা দেখেছি একটু ফুট মুভমেন্ট বেটার। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তাই বিশ্ব আসরের শেষ অঙ্কের চিত্রনাট্যে হয়তো বাংলাদেশের জন্য লেখা রয়েছে নতুন কোন রূপকথা। কনফিডেন্সের অভাব থাকবে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ব্যতিক্রমী একটি খবর দিয়ে শেষ করব সংবাদ। তাইওয়ানের রাজধানী তাইপেতে শুরু হয়েছে চীনা পঞ্জিকা অনুযায়ী নববর্ষ উৎসবের আয়োজন। পুরো তাইপে শহর সাজানো হয়েছে ঐতিহ্যবাহী আলোর লণ্ঠনে। সুখ এবং সমৃদ্ধির আশায় প্রত্যেক বছর এমন উৎসবের আয়োজন করে তাইওয়ানবাসীরা। পুরাতন বছর শেষে নববর্ষের আগমনে মেতে উঠেছে তাইওয়ানের অধিবাসীরা। বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাতে তাইওয়ানের রাজধানী তাইপেতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী লণ্ঠন উৎসব। প্রায় কয়েক হাজার মানুষ এই উৎসবে সামিল হয়ে আমন্ত্রণ জানাচ্ছে সামনের নতুন বছরকে। তাইওয়ানের নাগরিকরা জানান, নতুন এই বছর চীনা ঐতিহ্য অনুসারে বানরের বছর হিসেবে পালন করছেন তারা। তাইওয়ানবাসীরা মনে করে এই বছরটি তাদের জীবনে আরো সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। সেই ভাবনা থেকেই লণ্ঠন উৎসবে প্রায় 14 মিটার বানরের প্রতিকৃতি তৈরি করেছেন তারা। সেই সাথে ছিল সঙ্গীতের মনোমুগ্ধকর আয়োজন। বানরের মূর্তিটি খুব সুন্দর, সেই সাথে আলোকবাজি এবং সঙ্গীতের আয়োজন বেশ ভালো হয়েছে। আমরা খুব আনন্দ করছি। এদিকে লণ্ঠন উৎসবের কারণে তাইপের সব সড়কে জনসমাগম ছিল লক্ষ্য করার মতো। শহরের মূল বিনোদন কেন্দ্র সহ সব এলাকায় প্রত্যেকের হাতেই ছিল ছোট ছোট আলোর লণ্ঠন। এই উৎসবে অংশগ্রহণকারীর বেশিরভাগই বয়সে তরুণ। তারা বলেন, প্রত্যেক বছর এমন উৎসবের আয়োজন হলে নিজেদের ঐতিহ্য ইতিহাস সম্বন্ধে সবাই জানবে। সত্যি এই উৎসব হৃদয় ছুঁয়েছে। যদিও আমি শুধু আলো দেখছি, তবুও বলছি আমরা তাইওয়ানবাসী এখনো অনেক মানবিক। নববর্ষ পালনের এই ব্যতিক্রমী আয়োজন তাইওয়ানের অর্থনীতিতেও ভূমিকা রাখে। সেই সাথে প্রচুর পর্যটক এই উৎসব উপলক্ষে তাইওয়ানে ঘুরতে আসেন। শাশ্বত সত্য, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভিডিও কনফারেন্সে আন্তঃদেশীয় গ্রিড সংযোগ উদ্বোধন। শেখ হাসিনা বললেন, পূরণ হলো প্রতিশ্রুতি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে একসঙ্গে কাজ করতে চান নরেন্দ্র মোদী। প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহার সন্ধান মিলেছে জানালেও সংবাদ সম্মেলনে তাকে হাজির করেনি পরিবার। স্বজনরা বলছেন তার বিশ্রাম প্রয়োজন। নির্বাচনী সহিংসতায় আহত আরও 2 জনের মৃত্যু। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 9। প্রাপ্ত ফলাফলে বেশিরভাগ ইউনিয়নে এগিয়ে আওয়ামী লীগ। 4 বছরে 2 বার রেলের ভাড়া বাড়লেও বাড়েনি সেবা। যাত্রীদের তীব্র ক্ষোভ। ভিতরে ঢুকার কোনো অবস্থাই নাই, এজন্য প্রতিদিন জীবনে ঢুকে নিয়ে যাতায়াত করতে হয়। তো সেবার মানটা তো আর বাড়ানো হয় নাই। টয়লেটে যাওয়া যায় না, দুর্গন্ধ, তারপরে ময়লা।
এবং ওয়ার্ল্ড টি20তে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিতে ওঠার স্বপ্ন শেষ হলেও জয় চায় টাইগাররা। প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ে চোখ ভারতের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।